হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। ভারতের যে অর্থনৈতিক পরিকাঠামো এর ভিত্তি হচ্ছে গ্রাম, আর গ্রামীণ যে অর্থনীতি তার মূল ভিত্তি হচ্ছে সমবায়। আর এই সমবায়ের মূল স্লোগান হলো ঐক্যই শক্তি। বন্ধুরা, আপনারা জানেন যে গত 14ই নভেম্বর থেকে আমাদের সমবায় সপ্তাহ শুরু হয়েছে, চলবে 20শে নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষে আমরা আজ আলোচনা করব টেকসই উন্নয়নে সমবায়কে হতে হবে তেজি ঘোড়া। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বা টেলিফোনে আমরা পেয়েছি ইফকোর রাজ্য অধিকর্তা পার্থ ভট্টাচার্যকে। পার্থবাবু, আপনাকে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার কৃষ্ণেন্দ্রবাবু। আকাশবাণীর সমস্ত শ্রোতাবৃন্দ এবং কৃষির সঙ্গে যুক্ত সকল মানুষকে আমি নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে টেকসই উন্নয়ন বা টেকসই উন্নয়ন বলতে আমরা কি বুঝি, এই বিষয়ে যদি একটু আপনি আমাদের বলেন। হ্যাঁ, দেখুন, টেকসই উন্নয়ন মূলত আমরা যারা গ্রামে গঞ্জে থাকি, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কৃষি উন্নয়ন যদি বলি, কৃষি উন্নয়ন, টেকসই উন্নয়ন বলতে যে আমরা যে চাষ করি সেই চাষ করার সময়ে প্রতি একক জমি, প্রতি একক পাওয়া যাবে এরকম জল থেকে চাষি ভাই কতটা বাড়তি উৎপাদন নিতে পারবেন এবং কত বাড়তি আয় পাবেন, এবং এই পুরো কৃষি প্রক্রিয়াটা এমন ভাবে সমাধা করতে হবে যাতে প্রাকৃতিক সম্পদের কোনো ক্ষতি না হয়। অর্থাৎ টেকসই উন্নয়ন হলো সেই রকম উন্নয়ন যে পরিবেশকে অক্ষুণ্ণ রেখে উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে আমাদের উন্নয়ন করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, আয় বাড়াতে হবে। এইটাই হলো টেকসই উন্নয়ন। তার মানে আমরা বলতে পারি যে বিজ্ঞানসম্মত উপায়ে এখন যা চাষবাস আমাদেরকে করতে হবে, বিজ্ঞানসম্মত উপায় মানে মেনেই আপনাদেরকে চাষবাসের দিকে এগোতে হবে, তাই তো? ঠিক ঠিক বলেছেন। আত্মনির্ভর সমবায় যদি আমরা গড়তে চাই, তো আজকের যে সময় বা আজকের যে পরিস্থিতি, সমবায়ের যে মানসিকতা কেমন হওয়ার প্রয়োজন? হ্যাঁ, অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনি করেছেন, যেটা কিনা আজকের দিনে লক্ষ টাকার প্রশ্ন। যে সমবায় মানসিকতা কিরম হওয়া প্রয়োজন, কিভাবে সমবায় করবে। আজ থেকে 20-30 বছর আগের সমবায় আর আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। আমি এই বিষয়ে একটা দুটো কথা বলার চেষ্টা করি। দেখুন, সমাজে যাদের আমরা প্রত্যয়ী ও আদর্শবান সমবায়ী হিসেবে জানি, তাদের যদি আমরা জীবনচরণ লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে তারা সর্বদা ঋণ গ্রহণের মাধ্যমে নিজেদের ব্যবসায়িক উৎপাদন প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ও পেশাদারী ব্যবস্থাপনার আধারে স্বচ্ছতার সাথে সংগঠিত করেন এবং যথা সময়ে ওই যে ঋণ নিয়েছেন সেই ঋণের কিস্তি প্রদান করে ঋণ পরিশোধ করার মাধ্যমে ব্যবসার শ্রীবৃদ্ধি করেন। নিজের ও সমিতি তথা সমাজের সাধারণ মানুষের ন্যায়ের সেবা প্রদান করেন। কেবল এই যে সমবায় মানসিকতা বলতে মানুষগুলো শুধু নিজেদেরকে নিয়ে ভাবেন না, এদের সঙ্গে যে সম্মিলিত মানুষ সবাইকে নিয়ে ভাবেন। এবং এই সমস্ত মানুষ সমাজে অনেকাংশে আর্থিকভাবে এগিয়ে আছেন, কারণ এরা বিলাসী জীবনযাপন না করে আগে ঋণ পরিশোধ করেন, লক্ষ্য একেবারে স্থির রাখেন। তাই তারা সমবায় সমিতি থেকে বা ধরুন স্বয়ম্বর গোষ্ঠী থেকে বা এখন যে
ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার বারবার জোর দিচ্ছেন হুম, যে কৃষিকে আরো অনেক বেশি সংগঠিত করতে হবে, সেই জন্য হুম, ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি তৈরি করতে হবে। হুম, তো এই যে এফপিও আমরা বলছি, এই এফপিওর সহযোগিতারও যে সহজ শর্তে হুম, নিয়ম মাফিক ঋণ গ্রহণের মাধ্যমে হুম, নিজের ওর সাথে অনেক মানুষ ও হুম, সমবায় বা গোষ্ঠী হুম, বা এই যে এফপিও কোম্পানির কথা আমি বললাম, হুম, এই সকল সদস্যকে নিয়ে হুম, অর্থনৈতিক উন্নয়ন ও হুম, স্বয়ংভরতার চেষ্টা। হুম, এই যে সমস্ত মানুষ হুম, এইরকম ভাবে যে সম্মিলিত চেষ্টায় উদ্যোগী হন, হুম, বিলাসী জীবন না করে হুম, যে কারণে ঋণ নিয়েছেন সেই ঋণের উপযুক্ত ব্যবহার করেন, উৎপাদন করেন, হুম, এইটাই হচ্ছে সমবায় মনস্কতা। তারপর ধরুন সমবায় সমিতি থেকে ঋণ গ্রহণ করে হুম, খামার অর্থাৎ চাষবাস, ছেলে মেয়েদের পড়াশোনা, গৃহ নির্মাণ, ব্যবসা, উৎপাদন, বিপণন এবং প্রয়োজন ভিত্তিক সেবা বিপণন, হুম, এটা একটা ইম্পর্টেন্ট। সেবা বিপণন মানে হচ্ছে সার্ভিস সেক্টর বলি আমরা, যে আজকের সমাজে যেখানে যে গ্রামে মানুষ আছে সেই গ্রামে হুম, কি কি পরিষেবা দরকার সেটারও তারা বিপণন করতে পারে। এরকম ইত্যাদি সমাজের সামগ্রিক উন্নয়নে গঠনমূলক অংশগ্রহণ করে সুখী জীবন যাপন করছেন এই সমবায় মনস্ক মানুষগুলো। সেটা। ও স্বয়ংবর অর্থনীতির বিকাশে হুম, একটা অনুপ্রেরণার ছাপ রেখে হুম, টেকসই উন্নয়ন, যেটা একটু আগে বলছিলাম, সেটাকে কিন্তু নিশ্চিত করছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই সকলকে সমবায় থেকে পরিকল্পিত ঋণ গ্রহণ করে, হুম, আমি বারবার বলছি পরিকল্পনা করে ঋণ নিতে হবে, নিতে হবে। হ্যাঁ, নিয়মিত ঋণ পরিশোধ করে হুম, নিজের ও সমাজের টেকসই উন্নয়নকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে আর হবে। এভাবেই আমরা গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে বাজার ভিত্তিক মানুষের চাহিদার সমীক্ষা যদি বিশ্লেষণ করি এবং অরাজনৈতিকভাবে, কোন রকম কিন্তু রাজনীতির ছোঁয়া থাকবে না সমবায়ে, সব রঙের মানুষ মিলিত হয় সমবায়, এবং সেক্ষেত্রে সমবায় নেতৃত্ব, সাধারণ মানুষ, পঞ্চায়েত হুম, ও সংশ্লিষ্ট সকল উন্নয়নকারী সংস্থার সাথে সামাজিক সম্পর্ক যদি দৃঢ় করে এগোতে পারি, তাহলে এই সমবায় মনস্ক মানুষগুলো সত্যিকারের সমবায় করতে পারবে। তো শুধু মানে ঋণ নিলেই হবে না, এরকম মনস্ক রাখতে হবে যে আমি ঋণ নিচ্ছি, নিয়ে নিজের যে প্রয়োজন সেই প্রয়োজনটা মিটিয়ে আমাকে ঋণটাকে পরিশোধ করার মানে মানসিকতা আমাকে রাখতে হবে। একদম তাই। ঋণ নিলেই হবে না, ঋণটাকে আমাকে কিভাবে আমি পরিশোধ করব এবং তার মাধ্যমে নিজেকে কিভাবে আমি উন্নতি করব, এটা আমাকে মাথায় এবং নিজেকে শুধু উন্নতি করব শুধু নয়, হুম, নিজের সাথে সাথে আমার যে গোষ্ঠী আছে, করতে আছে। আমার গ্রামের মানুষ আছে, আমার সমিতির সদস্যরা আছে, আমার ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশনের সদস্য আছে, হুম, সবাইকে সবাই মিলে কাজ করব। কাজ করতে হবে। এই যে শক্তিশালী সমবায়ের যে উপস্থিতি বাজারে যে প্রয়োজন, এই বিষয়ে যদি একটু উদাহরণ দিয়ে আপনি আমাদের বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, কৃষ্ণেন্দ্রবাবু এটা দারুণ কথা বলেছেন। হুম, উদাহরণ মানুষের সামনে রাখতে হবে। আর রাখতে হবে। দেখুন, এটা মনে রাখতে হবে বারবার হুম, যে অত্যন্ত প্রতিযোগী, চঞ্চল ও আমদান যোগান নির্ভর হুম, ভয়ঙ্কর অনিশ্চিত বাজার। এই যে বাজারে কোনো কিছু নিশ্চিত নয়। আচ্ছা, এখানে হচ্ছে বাজার হচ্ছে আমদান এবং যোগান নির্ভর। যে জিনিসের আমদানি কম তার দাম বেশি, হুম, আর যে জিনিসের যোগান বেশি তার দাম কম, হুম, আর এর ফল হচ্ছে মানুষ ভুগছে। হুম, সুতরাং বাজার হচ্ছে মহাশয়, হুম, ঠিক আছে? তো এই সাধারণ মানুষের বিপদ মাত্রা ছাড়া হবে না হুম, যদি সেই বাজারে কাজ করে হুম, কোনো তেজি সমবায়। আচ্ছা, কেন আমি বারবার বলছি, হুম, এই যে বাজারে নানান প্রাইভেট কোম্পানি, আড়তদার, এরা সব ঘুরে বেড়াচ্ছে সুযোগ নেওয়ার জন্য। হুম, ওই আমদানি আর যোগানের হুম, যে ভারসাম্য বিঘ্নিত হয়ে গেলে এই বাজারে তার সুযোগ এরা নিচ্ছে। হুম, এই কায়ামি স্বার্থের যে প্রাইভেট মালিকরা হুম, এই দুষ্কর্ম করবার আগে, হুম, মানে মানুষকে ঠকাবার আগে 5 বার ভাববে, কারণ যদি সেই বাজারে একটি তেজি সমবায় থাকে। থাকে। এবার উদাহরণ দিই, হুম, যেমন ধরুন বিগত 2 বছর ধরে এই যে করোনা কালের মধ্যে দিয়ে, এই অতিমারির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, হুম, আপনারা শুনেছেন পৃথিবীর বৃহত্তর সমবায় সংস্থা ইফকো, ইফকো, হুম, ইফকো সারের দাম সে বাড়ালো না। হুম, ফলে কি হলো, কোন প্রাইভেট কোম্পানি হুম, সারের দাম বাড়ানোর কিন্তু গত 2 বছরে সাহস পায়নি। হুম, ফলে দেশের মানুষ সারের দাম বৃদ্ধিজনিত হুম, বিরাট সমস্যা থেকে রেহাই পেয়ে হুম, ভালোভাবে ফসল ফলিয়ে কোভিড কালে অন্ন জুগিয়েছেন। হুম, আবার দেখুন, আমাদের রাজ্য সরকারের আন্তরিক চেষ্টায় হুম, গ্রামে গ্রামে সচল ও সজীব সমবায়গুলো হুম, যারা কাজ করছে, সেখানে দেখুন নির্ধারিত দামে কৃষক ভাইদের থেকে চেক দিয়ে ধান কিনেছে সরকার,
সেই সমবায়গুলোর মাধ্যমে যেখানে যেখানে তেজি সমবায় আছে, আমি বারবার বলছি বাজারে তেজি সমবায়ের ভূমিকা, আপনি উদাহরণের কথা বললেন, এবং এই চেক দিয়ে ধান কেনার ফলে অসাধু আড়তদার যারা আছে তারা বাজারকে কিন্তু নিজেদের সাথে ব্যবহার করতে পারলো না। ফসলের অভাবে বিক্রি বন্ধ হলো, কৃষক বাঁচলো, কৃষি অর্থনীতি প্রাণ পেল, তেমনি জিতল সমবায়, জিতল কৃষক। আর কি, যেহেতু ন্যায্য দামে ধানটা কেনা হয়েছে, ধান থেকে চাল তৈরি হয়েছে, নিরবিচ্ছিন্ন থাকলো কিন্তু সাধারণ মানুষের গণবন্টন ব্যবস্থা, মানে রেশন। আমরা সাধারণ মানুষ সবাই পেলাম। তাহলে আপনি লক্ষ্য করলেন, একদিকে ইফকো যেমন সার দাম বাড়ালো না, বাজার স্থিতিশীল থাকলো, তেমনি সরকার তেজি সমবায়গুলোর মাধ্যমে ধান কিনলো বলে কি হলো, অভাবে বিক্রি বন্ধ হলো এবং রেশন ব্যবস্থা অটুট থাকলো, সাধারণ মানুষ এর সুরাহা পেল। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বাজারে তেজি সমবায়ের উপস্থিতির উপযোগিতা। আমাদের তো এবছর নিখিল ভারত সমবায় সপ্তাহ চলছে, তো এই বিষয়ে আপনার বার্তা কি? হ্যাঁ, আমি আজকে এই নিখিল ভারত সমবায় সপ্তাহে শ্রোতা বন্ধুদের, আকাশবাণীর এবং কৃষির সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আরেকটা কথা বলতে চাই, যে টেকসই উন্নয়নের কথা বলছি আমরা। আর টেকসই উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বাজারে কৃষি উপকরণ ন্যায্য দামে চাষি ভাই পাবে, আর ফসল যে কৃষক ফলাবে সে উচ্চ দাম পাবে, অর্থাৎ আয় বাড়বে। আর এইটার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন নতুন প্রযুক্তিকে কিন্তু গ্রহণ করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি শ্রোতা বন্ধুদের বলছি যে ভারতের বাজারে ইফকো প্রথম একটা এরকম উদ্ভাবন নিয়ে এসছে, সেটা হলো ন্যানো ইউরিয়া। ন্যানো ইউরিয়া আজকে ভারতবর্ষের গত 3 মাসে 1 কোটি একর জমিতে দানা ইউরিয়ার পরিবর্তে এই ন্যানো ইউরিয়া ব্যবহার করেছেন চাষি ভাইরা, এবং উৎপাদন ইন্ডিয়া প্রোগ্রামের এটা একটা বিরাট অংশ। এবং শুধু তাই নয়, এই যে দানা ইউরিয়া প্রয়োগ করে জল, মাটি, বাতাসের যে ব্যাপক দূষণ হচ্ছে, এর থেকে আমরা মানে রেহাই পাবো এই ন্যানো তরল ইউরিয়া যদি আমরা স্প্রে করি। অর্ধেক চাপান ইউরিয়ার পুরো স্প্রে দিয়ে বিকল্প হিসাবে আমরা ন্যানো ইউরিয়া যদি প্রয়োগ করি, এটা আগামী দিনে চাষি ভাইদের কাছে একটা বিরাট সোপান। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে যে বার্তা দিচ্ছেন যে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি, সহকার সে সমৃদ্ধি, এটা শুধুমাত্র স্লোগান নয়, প্রত্যেক কৃষক ভাই তার ভারতের যে কৃষি অর্থনীতি আছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে। এই সমবায় সপ্তাহে আমি সমস্ত মানুষকে এই বার্তা দিতে চাই, এই যে ন্যানো ইউরিয়ার প্রসার আপনারা করুন, বিভিন্ন প্রোগ্রামে চাষি ভাইরা ব্যবহার করুন। দানা ইউরিয়া কমিয়ে দিন, দানা ইউরিয়ায় প্রচুর ভারত সরকারের সাবসিডি নষ্ট হয় এবং প্রদূষণ অর্থাৎ হচ্ছে পলিউশন হয়। আর সব শেষে আমার বার্তা হলো এই, যে সাধারণ মানুষের স্বার্থে মহান সমবায় আন্দোলন আজ অত্যন্ত প্রাসঙ্গিক। আবার আমি বলছি, আজ অত্যন্ত প্রাসঙ্গিক, যা সমসাময়িক প্রেক্ষাপটে সম্মিলিত পুঁজির উপযুক্ত নিবেশ। মানে সবাই মিলে যে পুঁজি আমরা পাচ্ছি সেই পুঁজিটা আমরা সমবায়ের মাধ্যমে, এফপিওর মাধ্যমে সঠিকভাবে নিবেশ করব, পেশাদারি চলন অবলম্বন করব। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো বৈচিত্র্যময় সামাজিক মূলধন, সোশ্যাল ক্যাপিটাল। সেটা কি? সেটা হলো এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক, মানুষের সঙ্গে নানান উন্নয়নকারী সংস্থার সম্পর্ক, এগুলোর সব মেলবন্ধন ঘটাতে হবে, ঘটিয়ে সমবায়কে বাজারের তেজি ঘোড়া বানাতে হবে। আর সেটাই হবে আত্মনির্ভর সমবায় ও টেকসই উন্নয়নের মহার্ঘ চাবিকাঠি। এটাই আমার বার্তা। বেশ, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা টেকসই উন্নয়নে সমবায়কে হতে হবে তেজি ঘোড়া, এই বিষয়ের উপরই এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। আপনারা শুনলেন সমবায় সম্পর্কে নানান কথা, কিভাবে আমরা নিজেরা বাঁচবো এবং সবাইকে আমরা বাঁচাবো এবং গ্রামীণ অর্থনীতিকে কিভাবে আমরা চাঙ্গা করব। তো এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছিলাম ইফকোর রাজ্য অধিকর্তা পার্থ ভট্টাচার্যকে। পার্থবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
নমস্কার, অসংখ্য ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এখন শুনব লোকগীতি, শিল্পী ফরিদা পারভিন। সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে নামি জলে শুকালে, কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে, ফল ধরে না তাতে, ফল ধরে না সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়, লালন বলে তাহার সময়, দণ্ড রয় না, দণ্ড রয় না সময় গেলে সাধন হবে না। এতক্ষণ শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে লোকগীতি। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বড়োয়া ব্লকের তেলডুমা গ্রামে।
আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি এখানকারই কয়েকজন কৃষক বন্ধুকে, তাদের চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার আগে একটু পরিচয় করে নিই। আসুন, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ। আপনার? ধনঞ্জয় সাহা। ধনঞ্জয় সাহা। আপনার তো এখন বয়স কত? আমার আপনার 32 বছর। 32। আমার 37। 37। কবে থেকে চাষবাসের সঙ্গে যুক্ত? চাষবাস ধরুন প্রথম দিকে পড়াশোনা করেছি। কতদূর পড়াশোনা করেছেন? উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক। আপনার? আমি মাধ্যমিক। মাধ্যমিক। তারপরেই মানে চাষবাসের সঙ্গে যুক্ত। জমি কতটা আছে আপনার? জমি আমাদের ধরুন ওই 18 বিঘে মতো আছে। 18 বিঘে। আপনার? আমাদের এরকমই 6-7 একর। 6-7 একর। তো এই যে জমি এত আছে, মানে এই সব জমি কি আপনার সেচ প্রবণ, মানে সব সেচের আওতায়? সেচের আওতায়। সেচের আওতায়। হ্যাঁ, সেচের আওতায়। তার মানে আমরা বলতে পারি সাবমার্সিবল। তার মানে আমরা বলতে পারি যে আপনাদের বছরে 3টে ফসল পান নাকি? আমাদের দুটো ফসল বেশি। দুটো ফসল বেশি। সেচ ব্যবস্থা থাকলে 3টে ফসল, মানে আমাদের যা মাটির পরিস্থিতি তাদের দুটো ফসলই হয়। কি কি হয় শুধু? বেশিরভাগ ধান আর অল্প স্বল্প কিছু সবজি চাষ, সরষে চাষ, এইসব কিছু। কোনো কোনো জমিতে ধান 3টে হয়। সেটাই আমি বলছি। 3 ফসলে আছে আমরা, যেমন সরষের পর এই আলুর পর তিল, কলাই, এরকম ধান। মানে সামনে তিল লাগাবেন? হ্যাঁ, তিল লাগাবো আলুর জমিতে। মানে বাদ বাকি জমি, মানে যদি আমি ধরি যে আপনাদের 18 বিঘা জমি, 18 বিঘার মধ্যে মোটামুটি কত বিঘাতে আপনারা করেন, সবজি চাষ করেন বা 3টে ফসল পান? ওই বিঘে 4 বিঘে মতো সবজি বা ধান, সরষে, এইরকম 3টে ফসল পান। 3টে ফসল। 4-5 বিঘের মতো 3টে ফসল পান, বাদ বাকি আর পান না? বাদ বাকি ধান। ধান দুবার। মানে দুবার ধান। হ্যাঁ। মানে এটা কি নিচু জমি নাকি? হ্যাঁ, নিচু জমি, মানে হ্যাঁ, জলে ডুবে যায় সব। জলে ডুবে যায়, যার জন্য অন্য ফসল করা সম্ভব আছে। আপনারা যে বোরো ধান চাষ করেন বা যে ধান এখন চাষ করছেন, এটা কি মানে জাতের ধান? এটা ধরুন আছে যেটা মল্লিকা বলে, ওইটা আছে। যেটা 10-10-1010 যেটা, ওইটা আছে। তারপরে GS3 আছে, GS2 আছে। মানে উচ্চ ফলনশীল। হ্যাঁ, উচ্চ ফলনশীল জাত। মোটামুটি এটা কত করে হয়? মোটামুটি আমরা ওই 13 থেকে 14 কুইন্টাল বিঘা প্রতি। 13 থেকে 14 কুইন্টাল। তাহলে ধান চাষ করছেন কেন? দাম কম না করলে তো কিছু করার নাই। আমরা খাওয়ার জন্য তো করতে হয় নাকি? খাওয়ার জন্য করতে হবে, তা না হলে তো আপনার কোনো ফসলই হবে না। অন্য ফসল তো সবজি এসব হবে না। মানে ধানটাই করতে হবে, বাধ্যতা। তো খরচ কেমন হয় আপনার ধান চাষে? বিঘা প্রতি আপনার 6 থেকে 7 হাজার টাকা খরচ হবে। খরচ তো অনেক। হ্যাঁ, হ্যাঁ, 6-7 হাজার টাকা খরচ হলে তো অনেকটাই খরচ। তো আপনি পান কত তাহলে? ওই আপনার পাবো ওই 14 থেকে 15 হাজার। বেশি হলে 12 থেকে 13 হাজার। হয় তবেই পাবো আপনার 15 হাজার। আর যদি দাম কম থাকে তাহলে আপনার সেম। প্রাকৃতিক বিপর্যয় আছে, তাদের ধরেন ক্ষয়ক্ষতি হয়। প্রাকৃতিক বিপর্যয় এখন ক্ষয়ক্ষতি হলে তো এলাকা ভিত্তিক ক্ষয়ক্ষতি হলে তো আপনার ফসল বীমা যোজনা রয়েছে, সেখান থেকে কত ক্ষয়ক্ষতি সাহায্য পাওয়া যাবে। আপনাদের এলাকায় ধানের যে রোগ পোকার আক্রমণ কেমন? প্রচণ্ড। কি ধরনের? যেমন ওই চোষকটা আছে লাস্টে ধান যখন পাকার সময়তে, তারপরে মাঝিরা আক্রমণ হয়। লেদা পোকা যেটা বলে সেটাও হয় ধান পাকার পরে। পাকার মুখ। তো তখন কি করেন? বিষ আমরা কীটনাশক দেওয়া যায়, কিন্তু খুব একটা ভালো কাজ হয় না। এতে কি আপনার ফলন কমে? হ্যাঁ, পুরোপুরি। খড়টা আপনার গরুতে খায় না, খড় বাদ হয়ে যায়। পোকামাকড়ের ফলনটাও কমে যায়। এডিএ বা কেপিএস যারা থাকে তারা কি আপনার এলাকায় আসে? মাঝে মাঝে আসে। আরেকটা, আপনারা ফসল বীমা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই সম্পর্কে শুনেছেন? হ্যাঁ, শুনেছেন? করিয়েছেন? হ্যাঁ, কাগজ জমা দিয়েছি। মানে গত বছর করিয়েছিলেন? গত বছরও করেছিলেন, এবছরও জমা দিয়ে দিয়েছেন। মাটি পরীক্ষা করান আপনারা? মাটি ওই মাঝে মাঝে আর কি, সব জমির হয় না, কিছু কিছু জমির হয়। একবার নিয়ে গেছিল মাটি, তারপর রিপোর্ট দিয়েছে মাটি পরীক্ষার? এখনো পাইনি, তাও পেতে পারি। জৈব সার কিছু ব্যবহার করেন? জৈব সার যেটা চাই বাড়িতে, গোবর সার এটা দিয়ে। মানে সেটা, এটা তো আপনার একদম প্রথমে জমি তৈরির সময় ব্যবহার করেন, তারপরে তো আর নেই। বাকি আর জৈব সার আপনার সমবায় সমিতি থেকে যেটা কিনতে পাওয়া যায়, অর্গা ফুড বলে। হ্যাঁ, সেটা ব্যবহার করেন? হ্যাঁ, ওটা ব্যবহার করেন। আর কি করেন?
ওই জৈব সার, আর তারপরে রাসায়নিক সার। রাসায়নিক সার। রাসায়নিক সার কতটা কি পরিমাণে ব্যবহার করেন? রাসায়নিক সার ধরেন বোরো চাষে মোটামুটি কাঠাপতি 1.5 কিলো, 10-26 হোক আর ডিএপি হোক। আমাদের বিঘা প্রতি আপনার 30 কিলো হবে। 30 কিলো। আর চাপান সার হিসাবে কি দেন? ইউরিয়া। ইউরিয়া। ইউএস কীটনাশক দানা। এখন তো সব ইউরিয়া আপনার নিমকোটেড ইউরিয়া, হ্যাঁ, নিমকোটেড ব্যবহার হ্যাঁ, করেন। সব নির্ভর। এটা লাভ হচ্ছে কি আগেকার ইউরিয়ার থেকে এখনকার ইউরিয়ার কোনো লাভ ফলন দেখছেন? সুবিধার কিছু দেখতে পাই না। নিমকোটেড করে কিছু সুবিধা হয়েছে? এমন কিছু કોઈ সুবিধা দেখতে পাই না। ওর ভাগে তো কীটনাশক দিই, এই যা সুবিধা, ওর থেকে কিছু আলাদাভাবে কিছু দেখতে পাই না। ওই নিম ইউরিয়া দিয়ে যে কীটনাশক লাগছে না সেরকম তো কোনো দেখছি না। লাভ কিছু হয় না। হয় না, ধরেন আমরা অতদিন তো অপেক্ষা করতে পারি না। রেডিও শোনেন আপনারা? আকাশবাণী মুর্শিদাবাদ শোনেন? এখন যেটা আপনার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, এই বিষয়ে জানেন কিছু? একটু মাঝে মাঝে একবার শুনি, তো এখন তো রেডিও ধরুন শোনাই কম। হ্যাঁ, একনিষ্ঠভাবে শোনা যায় না, শোনা যায় আর কি, তো মাঝে মাঝে শোনা। বেশ, আপনাদের চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।